জাতিসংঘে হতে যাচ্ছে বাইডেন ইউনুস বিরল বৈঠক, ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। ভোক্তার সাথে দূরত্ব বাড়ছে ইলিশের, দেশের বৃহত্তর স্বার্থে ভারতের রপ্তানির সিদ্ধান্ত। 15 বছরে শেখ পরিবারের নামেই দেশ জুড়ে 38 প্রকল্প, প্রকল্পের ব্যয় 51,000 কোটি টাকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠক। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিরল এই বৈঠকটিকে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে এর মধ্য দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সাফল্য আশা করছেন বিশ্লেষকেরা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। কোনো রাজনৈতিক সরকার প্রধান নয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। গেল ৩ দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক হয়নি। এবারই প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক গুরুত্ব বহন করছে। রাজনৈতিক পট পরিবর্তন এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যারও একটা সুযোগ বলে মনে করছেন সাবেক এই কূটনীতিক। মোদির দেখা করার অল্প দিনের মধ্যেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যাচ্ছেন, এটাও কিন্তু আমি বলবো অত্যন্ত সময়োপযোগী হয়েছে। যেভাবে আমাদের এখানে গত ৩-৪ মাস যাবৎ যে সমস্ত ঘটনাবলী ঘটেছে, মোদি সাহেব নিশ্চয়ই তার খুব একটা সুব্যাখ্যা তিনি দিয়েছেন বাইডেনের কাছে আমি মনে করি না। সেখানে হয়তো বাইডেন একতরফা কিছু বিবরণ পেয়েছেন, সেটাই ব্যাখ্যাটা দেওয়ার একটা মস্ত বড় সুযোগ পেলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠক সমর্থন যোগাবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র শুধু আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের জন্য সমর্থন যোগানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই মুহূর্তে। কাজে সেই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট বাইডেনের সাথে মিটিংটা, এটা আপনি বলতে পারেন যে একটা অতি গুরুত্বপূর্ণ মিটিং। অন্তর্বর্তী সরকারের চেয়ে ব্যক্তি মোহাম্মদ ইউনুসই বেশি প্রাধান্য পাবেন বলে মত বিশেষজ্ঞদের। তিনি তার ধারে এবং ভারে দুটোতেই যেটুকু কাটেন, তার ফল হিসাবে আমরা বেশ পজিটিভ কিছু পাব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীমকে রোববার সন্ধ্যায় রাজধানী বারিধারা থেকে গ্রেফতার করে র্যাব। সাবেক সেনা কর্মকর্তা জাহিদ ফারুক 2004 সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। 2018 সালে বরিশাল 5 আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। সবশেষ 2024 সালের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন এবং মন্ত্রিসভায় আগের দায়িত্বে বহাল থাকেন। দেশের ভোক্তা ও ইলিশের মধ্যকার দূরত্ব আরও বাড়ছে। রপ্তানির ঘোষণা আসায় নিম্ন ও মধ্যবিত্তের আরও নাগাল ছাড়া হচ্ছে পদ্মার ইলিশ। গবেষকরা বলছেন, রপ্তানির চাপ থাকায় দেশের বাজারে ইলিশের দাম আরও বাড়তে পারে। চোরাচালান বন্ধ ও সাগর থেকে ইলিশ চুরি ঠেকাতে টহল জোরদারের পরামর্শ তাদের। পাশাপাশি ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় নির্ধারণে বাংলাদেশ ভারতের মধ্যে সমন্বয়ের কথাও বলছেন গবেষকরা। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। কদিন আগেই অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ঘোষণা দিলেন, আগে দেশের মানুষ ইলিশ খাবে, তারপরে রপ্তানি। ভরা মৌসুমেও ইলিশের চড়া মূল্যের কারণে সাধারণ মানুষ যখন ইলিশ কিনে খেতে পারে না, তখন উপদেষ্টার এমন ঘোষণা শুনে তাদের মনে কিছুটা আশা সঞ্চার হয়েছিল। তারা ভেবেছিলেন এবার অন্তত ভারতে ইলিশ যাবে না, কিন্তু এরই মধ্যে 3000 টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা তো কম পয়সায় মনে করছিলাম যে ইলিশ খেতে পারবো, কিন্তু সেটা আশা করতে পারছি না। গভর্নমেন্ট ফার্স্টলি যদি বলতো যে দিবে না তো দিবে না, বাস। কিন্তু এত তাল বাহানা দেশের মানুষের সাথে করার তো কোনো কিছুই নেই। আমরা তাদেরকে একটা অনুষ্ঠানের জন্য কিছু ইলিশ দিতেই পারি,
তারপরে সবাই মিলে ভাগযোগ করে খাবো। এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে বছরে ইলিশের উৎপাদন গড়ে 5,71,000 মেট্রিক টন। জাতীয় রাজস্ব বোর্ড বলছে 2019 থেকে 2023 সাল পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি হয়েছে মোট 3,899 মেট্রিক টন। রপ্তানির চাপ থাকলে ইলিশের চড়া দাম আরও চড়ে। উচ্চবিত্তের বাইরে আর কারো পক্ষে ইলিশ কেনার সাধ্য থাকে না। উৎপাদনের কিছু অংশ যখন আরেকটি জায়গাটাতে যাবে তখন হয়তো বাজারে চাহিদা তার একটু বেড়ে যায়, মূল্যের একটা তারতম্য অবশ্যই তখন ঘটে। তো এটা এই বাহিরে দেওয়া ছাড়াও কিন্তু কখনো ইলিশের দাম কমে না, এটা নিয়ে বরাবরই প্রশ্ন থেকে গেছে। এদিকে বাংলাদেশের সোনাদিয়া সহ বিভিন্ন জলসীমা থেকে অবৈধভাবে ভারতীয় জেলেদের ইলিশ চুরি ও পাচারের অভিযোগ দীর্ঘদিনের। তার উপর ডিম ছাড়ার মৌসুমে বাংলাদেশ ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিলে তা দেশের জেলেরা মানলেও ভারতীয় জেলেরা মানে না। চোরাচালান রোধ সহ সংকট সমাধানে জলসীমান্তে টহল জোরদারের পাশাপাশি দুই দেশের ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় সমন্বয়ের পরামর্শ গবেষকদের। উভয় দেশের এই সময়টা যে একই সময় বা কাছাকাছি সময় হয়, যেটি আমাদের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণার ফলাফল থেকে এটা করা হয়েছে। আমাদের জন্য আমরা বড় স্টেক হোল্ডার, মোর দ্যান 80% যেটা বাংলাদেশে উৎপন্ন হয়, সেখানে এই সময়ের সঙ্গে ভারতের নিষেধাজ্ঞার সময়টা অ্যাডজাস্ট করার বিশেষ প্রয়োজন রয়েছে বলে মনে করি। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, কিন্তু দিনে দিনে দাম নাগালের বাইরে চলে যাওয়ায় অনেকের পাতেই ইলিশ পড়ে না। সোনার দামে ইলিশ কেনার সাধ্য দেশের কয়জনেরই বা আছে? শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়। এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। একটা দেশ যাতে একটা ইমোশনাল ইনভলভমেন্ট আছে, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, আমরা প্রতিবেশী দেশ, এই 3,000 টন, তার মধ্যে 3,000 টনও যাবে না, কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে, তারাও দেখবে এখানে যদি 1200 টাকার ইলিশ, ওখানে যদি $5 দেবে না। এটা গত 15 বছরে শেখ পরিবারের নামেই দেশ জুড়ে বাস্তবায়ন হয়েছে ছোট মাঝারি 38টি প্রকল্প, চলমান রয়েছে আরও 44টি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির আওতাধীন এসব প্রকল্পের মোট ব্যয় 51,000 কোটি টাকা। এই 82টি প্রকল্পের প্রত্যেকটির সাথেই জড়িত শেখ পরিবারের কোনো না কোনো সদস্যের নাম। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। নিজের ও পরিবারের সদস্যদের নামে অবকাঠামো নির্মাণ পছন্দ করতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 15 বছরে এই সুযোগটি কাজে লাগিয়েছেন হাসিনা সরকারের মন্ত্রী এবং তার দলের এমপিরা। তরুণ তরুণীদের স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা 70 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং। গত 1.5 দশকে শেখ পরিবারের সদস্যদের নামে মোট 51,000 কোটি টাকা ব্যয়ে অন্তত 82টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে 38টি বাস্তবায়ন হয়েছে, 44টি প্রকল্পের কাজ চলছে। এই যে রাষ্ট্রযন্ত্রকে একটা লুটেরা তন্ত্রে সৃষ্টি করেছে, এর প্রধান পতিত শেখ হাসিনা এবং তার বোনের নাম। প্রাপ্ত তথ্য অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের 12টি প্রকল্পে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নাম ব্যবহার হয়েছে। পরের স্থানে রয়েছে আইসিটি বিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। সাফারি পার্ক, দৃষ্টিনন্দন ভবন, নভ থিয়েটার, আইসিটি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ডিজিটাল ল্যাব বিষয়ক প্রকল্পই বেশি। এর মধ্যে কিছু প্রকল্প নিয়ে শুরু থেকেই তুমুল বিতর্ক তৈরি হয়। প্রয়োজন হোক বা অপ্রয়োজনীয় হোক, এই ধরনের প্রকল্প নেওয়ার একটা প্রবণতা ছিল। সুতরাং সে ধরনের প্রকল্পগুলো খুব সহজেই কাটছাট হতে পারে। পরিবেশবাদীদের আপত্তি উপেক্ষা করে মৌলভীবাজারের জড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণে সংরক্ষিত বনের 5,631 একর জমি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। প্রথম পর্যায়ের ব্যয় 364 কোটি টাকা। শেখ হাসিনার নামে যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্ক করা হয়েছে, ব্যয় 305 কোটি টাকা। বঙ্গবন্ধুর নামে হাইটেক পার্ক, শেখ কামালের নামে আইটি প্রশিক্ষণ কেন্দ্র, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শেখ হাসিনা ইনস্টিটিউট সহ রয়েছে আরও কিছু প্রকল্প। এসব প্রকল্পের বেশিরভাগেরই কাজ শেষ। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত না হলে আগামী 5 বছরে অনুমোদনের জন্য একনেকে উঠত আরও 43টি প্রকল্প। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি বিরতির পর যা থাকবে। 30 নভেম্বরের মধ্যে সরকারি চাকরিজীবীদের দিতে হবে সম্পদের হিসাব, ভুল তথ্যের শাস্তির ব্যবস্থা। আবার আমন্ত্রণ 21 সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানের জন্য সোমবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার প্রধানের এই সফরের প্রাক্কালে তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান। এবছর 30 নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সিলগালা খামে নির্ধারিত কর্মকর্তার কাছে সম্পদের বিবরণ জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এ বিষয়ে সংবাদ সম্মেলনে স্পষ্ট জানান, ভুল তথ্য দিলে রয়েছে শাস্তির ব্যবস্থা। মফিউর রহমানের রিপোর্ট। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমাদান বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, ড্রাইভার থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাইকে সম্পদের বিবরণ দিতে হবে। জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্পদ বিবরণী 15 লাখ বলছি, সকলের জন্য বাধ্য, পিয়ন ড্রাইভারও। আর যেটা আপনি বললেন 10B ফর্ম, এটা তো একটা ইনকামও বলা আছে, কোনটা ট্যাক্সেবল ইনকাম, তারা দিবে, এটার সাথে এটা সম্পর্ক নেই। সম্পদের হিসাব বিবরণীতে ভুল তথ্য দিলে আইন অনুযায়ী শাস্তিও হবে। এক্ষেত্রে লঘুদণ্ড ও গুরুদণ্ডের বিধান রয়েছে। এমন কোনো তথ্য থাকে যেটা মিসলিড করে, এদের ব্যাপারে আমাদের এটাকে বলে 1979 এই বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এইটা হলো এই অনুসন্ধানমালা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। যদি জমা ঠিকমতো না দেয়, তথ্য গোপন করে, প্রথমে যেটা হয় এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয়। লঘুদণ্ডেরও ক, খ, গ, ঘ 4টা স্টেপ আছে, এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয়, তখন গুরুদণ্ড দেওয়া হয়। সবশেষ 2008 সালে সম্পদের হিসাব দিয়েছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এরপর আর কোনো হিসাব নেওয়া হয়নি। এখন থেকে প্রতি বছর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক বলেও জানান সচিব। প্রতি বছর সম্পদ বিবরণী 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতিসংঘে হতে যাচ্ছে বাইডেন ইউনূস বিরল বৈঠক, ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। ভোক্তার সাথে দূরত্ব বাড়ছে ইলিশের, দেশের বৃহত্তর স্বার্থে ভারতের রপ্তানির সিদ্ধান্ত। 15 বছরে শেখ পরিবারের নামে দেশ জুড়ে 38 প্রকল্প, প্রকল্পের ব্যয় 51,000 কোটি টাকা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।